দর্শক আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। আপনারা জানেন চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজনে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। দর্শক, আজ আমরা আলোচনা করতে চাই চট্টগ্রামকে ঘিরে চলমান পরিস্থিতিতে যেসব সংকট তৈরি হয়েছে সেই সংকটগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী চ্যানেল 24 এর স্পেশাল রিপোর্টার ফখরুল ইসলাম। স্বাগত আপনাকে। আমরা এই যে চলমান পরিস্থিতিতে আপনি অনেকদিন ধরে এই যে আমদানি রপ্তানির যে সংকট, আমরা দেখলাম যে বিষয়ে ইন্টারনেট বিড়ম্বনায় একটা বড় একটা সংকট তৈরি হয়েছিল, আপনি অনেকদিন ধরে সেটা কভার করছিলেন। এখন আসলে সেই জায়গায় আসলে কি পরিস্থিতি দাঁড়িয়েছে? দেখুন, চট্টগ্রাম বন্দর নিয়ে পুরনো একটি উক্তি আছে যে অর্থনৈতিক সমৃদ্ধির প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রাম বন্দরকে। আবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একটা নিজস্ব স্লোগান আছে, বলা হয় যে কান্ট্রি মুভস উইথ আস। এই দুইটা কথা থেকেই একরকম আন্দাজ করা যায় যে আসলে দেশের অর্থনৈতিক এবং ব্যবসা বাণিজ্যের যে চালিকা শক্তি, ওই জায়গায় চট্টগ্রাম বন্দরের অবস্থান কতটা। এখন 17 জুলাই রাত থেকে মূলত, বিশেষ করে পরবর্তী দিন 18 জুলাই সকাল থেকেই ইন্টারনেট বন্ধের কারণে চট্টগ্রাম বন্দর, কাস্টমস তথা আমদানি রপ্তানি বাণিজ্যে এক ধরনের স্থবিরতা নেমে আসে এবং এটা 5 দিন প্রায় এটা কন্টিনিউ করে। তো দেখা গেছে চট্টগ্রাম বন্দরের নিজস্ব যে ইন্টারনেট ব্যবস্থা সেটা সচল ছিল, কাস্টমসের যে ইন্টারনেট ব্যবস্থা সেটা সচল ছিল। বলা যায় যে কাস্টমস এবং বন্দরের মধ্যে একটা অটোমেশন প্রক্রিয়া আছে, অর্থাৎ ল্যানের মাধ্যমে ল্যান্ড কানেক্টিভিটি যেটা ইন্টারনেটের সেটা সচল ছিল। কিন্তু বন্দর কাস্টম নিজে সচল থাকলে হবে না, তাদেরকে তো ব্যবহার করতে হবে। অর্থাৎ বন্দর কাস্টমসের ব্যবহারকারী যারা, ব্যবসায়ী যারা, সঙ্গে যুক্ত থাকতে হবে, সিএনএফ, শিপিং এজেন্ট, ফ্রেট ফরওয়ার্ডার, আমদানি রপ্তানিকারক ইত্যাদি ইত্যাদি। তো তারা যদি বন্দর কাস্টমের সাথে যুক্ত না হতে পারেন, ব্যবহার করতে না পারেন সেই ইন্টারনেট কানেক্টিভিটি, তাহলে তো বন্দর কাস্টমসের কাজ নেই বললেই চলে। একটা পর্যায়ে 5 দিন বন্দর কাস্টমে খুব একটা কাজ হয় নাই বললে চলে। পরবর্তীতে ম্যানুয়ালি এই কাজগুলো করার চেষ্টা করা হয়েছে এবং এই যে 5 দিন কার্যত কাজ হয়নি এবং পরবর্তীতে ম্যানুয়ালি করার চেষ্টা করা হয়েছে, তাতেও নানান ঝুঁকি ঝামেলা কিন্তু বন্দর কাস্টমস সবাই এটা পোহাতে হয়েছে। এবং পরবর্তীতে যখন ইন্টারনেট সচল হয় তখন যে কার্যক্রমের যে গতিটা আসে, এই গতিটা কিন্তু সঠিকভাবে যে কার্যক্রমটা পরিচালনা করা, সেখানে কিন্তু বড় ধরনের ধাক্কা লাগে। কারণ হচ্ছে আপনার ধরেন কাস্টম হাউসে প্রতিদিন 5,000-এর মতো বিল অফ এক্সপোর্ট জমা পড়ে, 2,000-এর মতো বিল অফ এন্ট্রি জমা পড়ে, তাহলে 7,000 প্রায়। এখন যদি একদিনে এটি আরো অনেক বেশি 8,000 10,000 জমা পড়ার চেষ্টা করে, বা আমদানিকারক রপ্তানিকারকরা যদি 5 দিন কাজ বন্ধ থাকার কারণে পরবর্তীতে একসাথে সবাই এই কাজটা করার চেষ্টা করে, তাহলে স্বাভাবিকভাবেই ইন্টারনেটের ওই জায়গাটাতে বড় ধরনের একটা আঘাত আসে। অর্থাৎ সেটা গতি মন্থর হয়ে যায় এবং বারবার কিন্তু আপনার সার্ভার হ্যাং করে এবং এটার রেশটা কিন্তু এখন রয়ে গেছে। যেমন ধরেন বন্দরে আজকের দিনে যদি আমি বলি প্রায় 40,000 কন্টেইনার আছে। বন্দরের অভ্যন্তরে 49,000 কন্টেইনার ধারণ ক্ষমতার একটা কথা শোনা যায় বা বলা হয় কর্তৃপক্ষের কাছ থেকে। বাইরে মোট 53,000, কিন্তু আজকে আছে 40,000। এর মধ্যে আবার এটা বলা হয় যে বন্দরে তার যে সামগ্রিক স্পেস, সেই স্পেসে পরিচালনের জন্য যে জায়গা, অর্থাৎ কন্টেইনার মুভমেন্ট, তার গাড়ি চলাচল, সরঞ্জাম নাড়াচাড়া, উঠানামা, সবকিছু মিলিয়ে 40% জায়গা কিন্তু খালি রাখতে হয় এই কার্যক্রমগুলো স্বাভাবিকভাবে চালানোর জন্য। তার মানে হচ্ছে সংকট এখনো পুরোপুরি কাটেনি। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি কয়েকদিন আগে একটা নিউজ করেছেন, আমরা দেখলাম যে স্ক্যানার নষ্ট। এই সার্বিক পরিস্থিতি আসলে এখন কি কি প্রভাব সেখানে পড়ছে? আপনি একদম যথাযথ বলছেন। এই কন্টেনার স্ক্যানিং এর যে ব্যাপারটা, চট্টগ্রাম বন্দরে মোট 9টা স্ক্যানার আছে। এর মধ্যে 5টা ব্যবহার করা হয় আমদানি পণ্য স্ক্যান করার ক্ষেত্রে, অর্থাৎ এটা বিপজ্জনক কিনা, কিংবা এটা আমদানি নিষিদ্ধ কিনা, অথবা বিস্ফোরক দ্রব্য আছে কিনা, এইসব কারণে যাচাই করা হয়। তো সেক্ষেত্রে 5টার মধ্যে 2টা পুরোপুরি সচল, বাকি 3টা নষ্ট। এটা আয়ুষ্কাল চলে গেছে, নষ্ট। কিন্তু কর্তৃপক্ষ আরো একটি সচল করেছে আংশিক,
তার মানে 3টা, আর রপ্তানির একটা স্ক্যানার বিকল্প হিসেবে আপাতত আপনার কাজ চলছে বা এটা সার্ভিস দেওয়া হচ্ছে। এই জায়গায় দেখা গেছে যে 4টিতেও কিন্তু আসলে কুলাচ্ছে না। বন্দর থেকে প্রতিদিন স্ক্যানিং হয় এবং কন্টেইনারের সংখ্যা প্রায় 2000, অর্থাৎ অন চেসিস ডেলিভারি যেটাকে বলা হয়, আমদানিকারকের ডোর দিয়ে যেটা, এবং ডিপোতে যে কন্টেইনারগুলো যায় 38 ধরনের যেসব পণ্য খালাস হয় ডিপো থেকে, সেই পণ্যগুলো সব মিলে 2000। এখন এই আধা ঘন্টার এই কাজটা, অর্থাৎ ডেলিভারি প্রসেসে স্ক্যানিং এর ওই জায়গাটা সব মিলিয়ে আধা ঘন্টার একটা কাজ বা সর্বোচ্চ 1 ঘন্টা, সেটা 6 ঘন্টা 12 ঘন্টা পর্যন্ত চলে যায়। আপনি জেনে থাকবেন চট্টগ্রাম বন্দরে সচরাচর ডেলিভারি শুরু হয় দুপুরের পর থেকে। সকাল থেকে যাবতীয় প্রক্রিয়া শেষ করে সিএনএফ বা অন্য সংশ্লিষ্ট যারা, তারা ডেলিভারি কার্যক্রম শুরু করে দুপুরের পর থেকে এবং সেটি সারা রাত ব্যাপী চলে। এই যে দেখা গেছে সকাল দুপুরে যে গাড়িটা তার কন্টেইনার ডেলিভারি নিতে গেছে, সে কিউতে পড়ে সন্ধ্যা বা রাত, অনেক সময় সকাল পর্যন্ত তাকে গড়াতে হয়েছে, অর্থাৎ আগের দিন আর পরের দিনও ঠিক মতো বের হতে পারেনি। তো এই জায়গাটি কর্তৃপক্ষ চেষ্টা করছে, কাস্টমস তথা এনবিআর চেষ্টা করছে, নতুন 3টা স্ক্যানার আনা হয়েছে, সেগুলো সেটআপের প্রক্রিয়া চলমান। কর্তৃপক্ষ বলছে যে এগুলো যদি সেটআপ হয়ে যায় তখন ভবিষ্যতে এই ধরনের সংকট আর হয়তো থাকবে না। নিশ্চয়ই আমরা আরো আলোচনা করব, ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটা বিরতি নিব, ফিরবো একটু পর। দর্শক, আমরা আলোচনা করছিলাম চলমান পরিস্থিতিতে চট্টগ্রামকে ঘিরে যত সংকট, সেসব নিয়ে আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সহকর্মী ফখরুল ইসলাম। আপনি যে বন্দর কেন্দ্রিক যে আমদানি রপ্তানির যে সংকট, সেটা নিয়ে বলছিলেন, কিন্তু আমরা একটা বিষয় দেখলাম যে পণ্য পরিবহন নিয়েও একটা সংকট তৈরি হয়েছে। এটার আসলে কেমন, সেই চিত্রটা কেমন? দেখুন, এই সম্প্রতি আমরা সবাই যে বাংলাদেশ সরকার লজিস্টিক্স নীতি প্রণয়ন করেছে, এটি পাশও হয়েছে এবং এটার কার্যক্রমও চলছে। তো লজিস্টিক্স পৃথিবীর যে কোনো আমদানি রপ্তানি বাণিজ্য কিংবা পণ্য সরবরাহ ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ লজিস্টিক্স, এই যে আপনার কাঁচামাল যে উৎস, সেই উৎস থেকে কাঁচামাল সংগ্রহ করা, প্রক্রিয়া করা, আপনার পণ্য তৈরি করা এবং ভোক্তার কাছ পর্যন্ত পৌঁছানোর যে পুরো প্রক্রিয়া, পুরোটাই তো একটা লজিস্টিক্সের আওতায়। এখন এই লজিস্টিক্সের বড় অংশটাই হচ্ছে পরিবহন। আপনি বন্দর থেকে পণ্য খালাস করে নিয়ে যাবেন, আপনার গাড়ি লাগবে। আপনি সে পণ্যটা পৌঁছান ভোক্তার কাছে, সেখানে গাড়ি লাগবে। অথবা উৎপাদকের প্রেমিসিস থেকে আপনি পণ্যটা নিয়ে বন্দরে পৌঁছাবেন, সেখানে আপনার গাড়ি লাগবে। এই যে লজিস্টিক্স যদি আপনার ঠিক না থাকে, তার আমদানি রপ্তানি এবং সরবরাহ প্রক্রিয়া পুরোটা কিন্তু ব্যাহত হয়। এখন যদি সড়কে যান চলাচল করতে না পারে, সেখানে কোনো রকম প্রতিবন্ধকতা বা বাধার শিকার হয়, তাহলে তো সরবরাহ ব্যবস্থা একটা ব্যাহত হলো। ধরেন আপনি নৌপথে নেবেন, নৌপথে ধরে নিলাম স্বাভাবিক আছে সবকিছু। এখন আপনি নৌপথে নেবেন, নেওয়ার পর তো ঘাট থেকে আপনাকে, যদি আপনি আমদানি পণ্য বলি, তাহলে সেটা পৌঁছাতে হবে আমদানিকারকের গুদামে নিতে হবে। তো ওই জায়গাতে যাচ্ছে না। আবার আমদানিকারকের কাছ থেকে, গুদাম থেকে বা কারখানা থেকে আপনি পণ্যটা আনবেন ঘাটে, সেখান থেকে বন্দরে আসবে, সেই জায়গাতেও এক ধরনের বিঘ্ন ঘটেছিল। তো যে কারণে আপনার গাড়ি ঠিক মতো চলে নাই, কেউ কেউ ধরেন এই শঙ্কায় বের হয় নাই, কিংবা কেউ কেউ এসে আটকে পড়ে গিয়ে আর এগোতে পারে নাই। তো কাজেই এই যে এই পুরো সাপ্লাই চেনের একটা বড় অংশ হচ্ছে, বা লজিস্টিক্সের একটা বড় অংশ হচ্ছে এই যানবাহন বা নৌযান বা যাই বলি, পণ্য পরিবহন ব্যবস্থাটা। ওইটা যদি নির্বিঘ্ন রাখা না যায়, আপনার এটা আসলে মানুষের শরীরের মতো বলা যেতে পারে, যে আমার হয়তো মাথা ব্যথা করছে, কিন্তু আমার পুরো শরীরটাই তো আহত, কিংবা আমার পায়ে ব্যথা, আমার পুরো শরীরটাই তো খারাপ লাগছে। তো কাজে এই আমদানি রপ্তানি, উৎপাদন, সরবরাহ পুরো প্রক্রিয়া একটার সাথে আরেকটা কিন্তু নিবিড়ভাবে, বিশেষ করে আমরা যে চেইন বলি, চেইন এফেক্ট বা শিকল প্রভাব, চেইন যেমন একটার সাথে আরেকটা যুক্ত থাকে, এইভাবে আসলে কাজে এক জায়গায় যদি আপনার ঠিক রাখেন, অন্য জায়গায় যদি আপনার এটা এই সঠিক পর্যায়ে, মানে যেটা সঠিকভাবে কাজ করতে না পারে, তাহলে পুরো প্রক্রিয়াতেই কিন্তু আপনার কাজে আসবে না। এক্ষেত্রে তো আমরা দেখলাম ঢাকা আইসিডি গামী যে কন্টেইনার গুলো, সেগুলো আসলে ব্যাহত হচ্ছে। আচ্ছা, এটা একটা বিষয়। যেমন সাধারণ সময় চট্টগ্রাম বন্দর থেকে ঢাকায় 100-120 টিউজ, যেটাকে আমরা বলি 20 ইকুইভ্যালেন্ট, আপনার 20 ফুট দীর্ঘ কন্টেইনার, যেটা 100 থেকে 120 কন্টেইনার ঢাকা যায় বা টিউজ যায়। ঢাকা থেকে আবার ঢাকা কমলাপুর আইসিডি থেকেও সমান সংখ্যক কন্টেইনার আসে। তো এখন এই
সম্প্রতি যে রেল চলাচল বন্ধ, রেল যোগাযোগ বন্ধের কারণে এটা তো 16-17 দিন এক ধরনের স্থবিরতা নেমে আসে। গতকাল প্রথমবারের মতো এটি চালু করা হয়। আপনি জেনে থাকবেন চট্টগ্রাম বন্দরে ঢাকা কমলাপুর আইসিডিগামী একটা ইয়ার্ড আছে এই কন্টেনারগুলো রাখার জন্য, এই জাহাজ থেকে নামানোর পরে। সেই ইয়ার্ডের ধারণ ক্ষমতা 876 টিউস কন্টেনার। সেখানে গতকালকে ছিল আপনার 1840 টিউস, তার মানে দ্বিগুণের বেশি, প্রায় দ্বিগুণ। গতকালকে প্রথম 72 টিউস চট্টগ্রাম থেকে ঢাকা আইসিডি পাঠানো হয়েছে বিশেষ ব্যবস্থা, আবার ঢাকা থেকে 120 টিউস এসছে। তো এরপরও তো আজকে সমসংখ্যক যদি কন্টেনার যায়ও, তাও তো অর্ধেকের বেশি ধারণ ক্ষমতার বেশি কন্টেনার রয়ে গেছে। কাজেই চট্টগ্রাম বন্দর থেকে আমি যদি বলে থাকি, চট্টগ্রাম বন্দর থেকে গতকাল রেল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে ওয়াগন বাড়ানোর জন্য, তার ট্রেনের সংখ্যা এবং বগির সংখ্যা এগুলো বাড়ানোর জন্য চিঠি দেওয়া হয়েছে, যাতে করে এই যে অচলাবস্থা বা এই যে জটের পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেন দ্রুত এটাকে আপনার মানে নির্মূল করা যায় বা সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায়। আমরা আরো আলোচনা করব, আমরা আরো একটা বিরতিতে যাব। দর্শক, আরো একটা বিরতিতে যাব, ফিরবো একটু পর। আবারও স্বাগত ডায়মন্ড সিমের প্রসঙ্গ চট্টগ্রামে। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। দর্শক, চট্টগ্রামকে ঘিরে যত সংকট সেই বিষয়ে আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী ফখরুল ইসলাম। আমরা এই যে বন্দর কিংবা পণ্য পরিবহন এই চেইনটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, কিন্তু তার একটা বড় অংশ হচ্ছে দেশের সবচেয়ে বড় পাইকারি পণ্যের বাজার খাতুনগঞ্জ এবং চাকতাই কিংবা আসাদগঞ্জ এই এলাকাটা। এইটাতে আমরা যে চলমান পরিস্থিতিতে একটা বড় স্থবিরতা সেখানে আমরা দেখেছিলাম, এইটা এখন কি অবস্থায় বা আপনার খোঁজ খবর অনুযায়ী? দেখুন, চট্টগ্রাম বন্দর এবং 21টা বা 19টা যে আইসিডি, 19টা বলছি এই কারণে, আইসিডি 21টার মধ্যে 2টাতে এমটি কন্টেনার হ্যান্ডলিং হয়, সেই হিসাবে বাকি 19। এই 19টা আইসিডি এবং বন্দর থেকে যে পণ্যটা খালাস হয় বা বেরিয়ে আসে তার বড় একটা ঠিকানা হচ্ছে খাতুনগঞ্জ। খাতুনগঞ্জের একটা ঐতিহাসিক গুরুত্ব আছে অর্থনীতিতে। একসময় বলা হতো যে বাংলাদেশের 80% যে এই পাইকারি যে পণ্যের যে আড়ত বা মোকাম, সেটা হচ্ছে খাতুনগঞ্জ। কিন্তু নানান কারণে এটা এখন 30% নেমে এসছে। এটা অন্য প্রেক্ষাপট। আজকের দিনের যে বাস্তবতা আমি যদি বলি, আজকেও খাতুনগঞ্জের কথা হয়েছে ব্যবসায়ীদের সাথে, জানা গেছে যে সাধারণভাবে এখন খাতুনগঞ্জের যে ট্রেডিং, সেখানে এটা 80% নেই বললেই চলে। গত কয়েকদিনে এটা এখন 20% নেমে এসছে। বলা হচ্ছে যে আগে খাতুনগঞ্জে প্রতিদিন 200, 250, 300 পর্যন্ত গাড়ি প্রবেশ করত পণ্য নিয়ে আড়তে থাকা আড়ত থেকে যাওয়ার জন্য। এখন সেটি নেমে এসছে 50-60। তার মানে বোঝা যায় যে তার অবস্থাটা কি। খাতুনগঞ্জের ব্যবসা শুধু খাতুনগঞ্জ কেন্দ্রিক না, অর্থাৎ এমন নয় যে বন্দর থেকে বা আইসিডি থেকে ওগুলো খাতুনগঞ্জে ঢুকবে আড়তে থাকবে সেখান থেকে যাবে, তাই নয়। খাতুনগঞ্জে যারা ব্যবসা করে আড়তদার বা পাইকার যারা, তাদের একটা অংশ পণ্য বন্দর থেকে, বন্দরের যে বহির্নোঙ্গর, আমরা সবাই জানি বন্দরের বহির্নোঙ্গরের যে মাদার ভেসেল বা বাল্ক যেসব জাহাজে খোলা পণ্যগুলো আসে, সে পণ্যগুলো একটা অংশ চট্টগ্রাম বন্দরে আসে না, অর্থাৎ জেটিতে আসে না কিংবা আড়তে যায় না চট্টগ্রামে। সেগুলো সেখান থেকে অর্থাৎ বহির্নোঙ্গরে যে লাইটারিং কার্যক্রম, সেই লাইটার জাহাজে খালাসের মাধ্যমে সেগুলো চট্টগ্রাম শহরের বিভিন্ন এই জায়গায় যে ঘাটগুলো আছে কর্ণফুলীতে, সেগুলোতে আসে। কিন্তু বড় একটি অংশ চলে যায় নারায়ণগঞ্জ, ঢাকা সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে। সেই জায়গাটাতেও কিন্তু এক ধরনের ব্যাঘাত তৈরি হয়েছে, কারণ আপনার সামগ্রিক চিত্রে প্রভাবটা সেখানে পড়েছে। লাইটার জাহাজে করে নারায়ণগঞ্জ যাচ্ছে, কিন্তু সেখান থেকে তো ডেলিভারি হওয়াটা একটু জটিলতার মুখে পড়েছে, কিংবা ঢাকা যাচ্ছে, সমস্যা হচ্ছে। তো সার্বিকভাবে খাতুনগঞ্জের যে চিত্র, সেটাও একরকম নাজুক। বলা যেতে পারে যে আমদানি রপ্তানি উৎপাদন সামগ্রিক প্রক্রিয়াতে যে আসলে অচলাবস্থা তৈরি হয়েছে, এটা আসলে স্বস্তির জায়গা যদি তৈরি না হয়, যদি এটা স্থিতিশীল পরিবেশ তৈরি না হয়, তাহলে এটা কোনোভাবে এটা থেকে আসলে এই পুরো চেইনটা আসলে সচল রাখার জন্য ছোট্ট করে যদি বলেন কি করা না। এখানে তো আসলে সব পক্ষের একটা দায়িত্ব আছে, অর্থাৎ আপনি আমদানিকারক কিংবা আরেকজন রপ্তানিকারক, শুধু আপনারা বা ওই ব্যক্তিরই দায় নয়, আমরা যারা ভোক্তা আমাদেরও দায় আছে, বা আমরা যারা দেশের পরিবেশ পরিস্থিতিতে ভূমিকা রাখি, আমরা যারা দেশকে শান্তিতে রাখার জন্য পদক্ষেপ রাখতে পারি, ভূমিকা রাখতে পারি, দায়িত্ব পালন করতে পারি,
সব পক্ষের এখানে ভূমিকা রাখতে হবে। নিশ্চয়ই আমরাও চাই সামগ্রিকভাবে। যে এই চেইনটা সচল থাকুক। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের যোগ দেওয়ার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। ভালো থাকুন সবাই।